আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলাদেশ, ভারত এবং আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী একটা কূটনীতিক চ্যানেলে কাজ হচ্ছে। মাঝখানে আমরা জানি অন্য দেশে কিছু গোয়েন্দা সংস্থা আছে, যেমন আইএসআই পাকিস্তানে যেটা আছে, সেটা নিয়ে কিছু কার্যক্রম হয়তো বাংলাদেশে আছে। সুতরাং আমরা এই ঘটনাগুলো যে গত কয়েকদিন ধরে যেটা হয়েছে সেটার বিশ্লেষণ করে আমরা একটা জায়গাতে যেতে চাচ্ছি। বাংলাদেশকে নিয়ে কি আমেরিকা দুই ভাগ হয়ে গেল? কি মনে হয় আপনাদের? কেন বলছি এই কথাটা? কারণ আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং খেলাফত নিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলার বিরুদ্ধে গিয়ে তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে সেখানকার প্রতিনিধি মুখপাত্র বাংলাদেশের ইউনূস সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলোর প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। তাহলে এখানে দুটো ব্যাপার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে আছে কি তুলসী গাবার্ড আছে, আরেকদিকে কি আছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আছে। আপনারা কি মনে হয় যে বাংলাদেশের জন্য এই যে আমেরিকান যে দ্বিমুখী কথাবার্তা যে আসলো, কেন আসলো? সো আমরা একটা জিনিস এটা মনে রাখতে হবে, আপনাকে কেউ পছন্দ করে না, আপনাকে কেউ অপছন্দও করে না। ইউ আর নো বডি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ইউ ক্যান গিভ টু দ্যাম, দ্যাট ইজ হোয়াট ইট ম্যাটার্স। মানে যেটা বলতে চাচ্ছি, আপনি আমেরিকার জন্য কি করছেন সেটাই হচ্ছে আমেরিকার জন্য বড় একটা ব্যাপার। আপনি যদি আমেরিকাকে কিছু না দেন, আমেরিকা তখন কি করবে? যে বাংলাদেশ খারাপ, বাংলাদেশের লোকজন খারাপ, বাংলাদেশে এই হচ্ছে ওই হচ্ছে, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো দরকার, বাংলাদেশের অনেক কিছু না। আর আপনি যদি আমেরিকাকে খুশি রাখেন, ওই যে যেটা হয় রাজা উজির প্রজা কজা, মানে জয়গিদ্দা যেটা হয় আর কি। বাংলাদেশ যেহেতু সারা পৃথিবী তো আমেরিকার শাসনেই আছে, এটা বলা যায়। বাংলাদেশ সারা পৃথিবীর মোড়ল হচ্ছে আমেরিকা। সো আমেরিকাকে খুশি রাখলে আমেরিকা আপনার দিকে আর তাকাবে না। আপনি যত কিছুই করেন না কেন সেগুলোর দিকে তাকাবেন। আপনি দেখতে পেয়েছেন কোথায় এগুলো? ইসরায়েলে দেখতে পেয়েছেন। ইসরায়েল এই যে প্যালেস্তিনিদের সাথে কি করছে, হাজার হাজার প্যালেস্তিনি শিশু মারা ফেলতেছে, শত বছরের একটা প্রবলেম জিয়ে রাখতেছে, একটা জাতিগোষ্ঠীকে নির্মূল করে সেখানে ওরা উপনিবেশ স্থাপন করে নিজেরা পুরো দেশটা ক্যাপচার করে ফেলছে। কিন্তু আমেরিকা তো তাদেরকে নিয়ে কোনো কথা বলে না। আবার রাশিয়ায় ইউক্রেনের মধ্যে আগ্রাসন চালালো, কিন্তু আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে রাশিয়ার কোনো দোষ দেখে না। দোষটা কার দেখতে পায় জেলেনস্কির দেখতে পায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দেখতে পায়। সবই হচ্ছে কার সাথে কী রিলেশন, কাকে আপনি কী দিচ্ছেন, কে আপনাকে কীভাবে সাপোর্ট করছে, বুস্ট দিচ্ছে। এখন কথা হচ্ছে, আমাদের ইউনূস সরকার তো ডেমোক্রেটদের সাথে খুব ভালো রিলেশন ছিল, তাহলে তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট দিচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা দেখেছি এলন মাস্কের স্টারলিংকের কথা দেখেছি, তারপরে যেই সিনেটর বাংলাদেশে ঘুরে গেল, সেই সিনেটর হচ্ছে অস্ত্র বিক্রি করে। আর আমরা দেখেছি আমেরিকার বাংলাদেশে বোয়িং প্লেন বিক্রি করার একটা চেষ্টা ছিল হাসিনা সরকারের সময়। এখন যেই সিনেটরটা আসছে, তিনি বেসিক্যালি অস্ত্র লবির খুব বড় একজন প্লেয়ার, এবং তিনি যে বিবৃতিটা দিয়েছেন সেটা তুলসী গাবার্ডের বিবৃতির অপোজিটে গিয়েছে। আর আমরা যেই সিনেটরের কথা বলছি, তিনি মিশিগান থেকে এসেছেন। মিশিগান হচ্ছে প্রেসিডেন্ট আমাদের যেটা ছিল না বারাক ওবামা এলাকা, আর তিনি ডেমোক্রেট। সুতরাং আমেরিকাতে যে লবিংগুলো আছে, আমেরিকাতে ডেমোক্রেট অথবা রিপাবলিক, তাদের মধ্যে ক্ষমতার খুব বেশি ডিফারেন্স হয় না, কেন সবাই সবাইকে নিয়ে চলে। সো সে যেহেতু শক্তিশালী একজন লবিস্ট, সে যেহেতু ডেমোক্রেট, সে যেহেতু বারাক ওবামার এলাকার লোকজন, সুতরাং আমরা দেখতে পাই যে সেখান থেকে হয়তো এই পুশটা এসেছে। কিন্তু এটা হচ্ছে মার্কিন স্বার্থ। আপনি যতদিন পর্যন্ত মার্কিন স্বার্থ সার্ভ করবেন, ততদিন মার্কিনেরা আপনাকে হয়তো বা প্রোটেক্ট করে রাখবে। কিন্তু এখানে অন্য জিনিসটাও দেখতে হবে, ভারতের স্বার্থ। এই এলাকায় আমেরিকা তো হচ্ছে সেই 1400 মাইল দূরে, আমাদের এখানে যখন দিন ওদের এখানে তখন রাত, পৃথিবীর অপোজিট সাইডে। সুতরাং আমেরিকার পক্ষে বাংলাদেশকে দেখে রাখা সম্ভব না। বাংলাদেশকে দেখে রাখবে কে? ভারতের চোখে আমেরিকা বাংলাদেশকে দেখে,
সেটা আমরা ট্রাম্পের প্রথম সেশনের সময় দেখেছি। আর এখনও একই জিনিসই চলছে, যে আমাদের যে তুলসী গাবার্ড অথবা আমরা যাকে বলে বিকাশ প্যাটেল, যেগুলো গোয়েন্দা সংস্থার যেগুলো প্রধান লোকজন, তারা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অরিজিন, ইন্ডিয়ানের সাথে যাদের খুব ভালো রিলেশনশিপ আছে। আর ইন্ডিয়া যেহেতু বিশাল একটা দেশ, তাদের বাংলাদেশে যেহেতু বাংলাদেশের লোকজন ধরেন যে 20 কোটি, ইন্ডিয়ার লোকজন হচ্ছে 160 কোটি। বাংলাদেশ যে ফোর্সটা দিতে পারবে, ইন্ডিয়া খুব সহজেই তার থেকে 1000 গুণ বেশি ফোর্স দিতে পারবে। ইন্ডিয়ার পেনিট্রেশন অনেক বেশি। সুতরাং বাংলাদেশে যে জিনিসটা হয়েছে তাতে আমাদের খুশি হওয়ার খুব বেশি কারণ নাই, এটা খুব সাময়িক। এই যুদ্ধে বাংলাদেশ খুব বেশি যে জিতে যাবে সেটা খুশি হয়ে আমরা যাতে খুব বেশি কিছু খারাপ কিছু করে না ফেলি, বরং আমাদের কারেক্টিভ মেজারগুলো নেওয়া উচিত। সো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা বলেছে, ইউনূস সরকার কিছু প্রতিরোধমূলক কার্যক্রমগুলো নিয়েছে, যে সংখ্যালঘু নির্যাতন, খেলাপথ বা যেগুলো আছে না, সেই কাজগুলো থামায় রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একই কথাই বলেছেন, যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠলে আমাদের বাংলাদেশ অস্থিতিশীল হবে এবং ফ্যাসিবাদ যারা করেছে তারা খুব সুযোগ পেয়ে যাবে। সুতরাং আমরা যে কথা বলেছি, মার্কিন যে গোয়েন্দা সংস্থার প্রধানের যে কথাটা, সেই কথাগুলাই দিন শেষে কী থাকবে, টিকে থাকবে। দিন শেষে সেগুলাই টিকে থাকবে। কেন টিকে থাকবে? কারণ সেগুলো প্রপার চ্যানেলে গিয়েছে। সেগুলো কীভাবে গিয়েছে? প্রপার চ্যানেলে গিয়েছে। আর বাংলাদেশে যদি এই সমস্যাগুলো জিয়ে থাকে, যেমন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট হয়তো না করলো, কিন্তু আর আরও অনেক ওয়াচ ডগ আছে, যেমন কি হিউম্যান রাইটস ওয়াচ আছে, তারপরে কি আছে এরকম আরও, মানে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আছে, ইইউ আছে, তারা তো নানা রকমের স্টেটমেন্ট ইস্যু করবে। সো এই ইস্যুগুলো আলটিমেটলি কী করবে? বড় ইনফ্লুয়েন্সিয়াল দেশগুলো, বড় ইনফ্লুয়েন্সিয়াল বডিগুলোকে আলটিমেটলি কী করবে? বাংলাদেশের বিরুদ্ধে অ্যাক্টিভেট হতে চেষ্টা করবে। এদিকে দেখা গিয়েছে আমাদের বিএনপি সংগ্রামে, নির্বাচনমুখী একটা সংগ্রাম করার ঘোষণা দিয়েছে। আজকেই মনে হয় তারা সেই ঘোষণাটা দিয়েছে, এবং সেই চিন্তা করে আজকে মার্চের 20 তারিখ, সেই চিন্তা করে তাদের নানা রকম কার্যক্রম সামনে দেখা যাবে। সো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সেটা আমরা বলেছি যে রোজার মধ্যে যেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ধর্মপ্রাণ, তারা রোজার মধ্যে গ্যাঞ্জামটা চায় না। এখন রোজার পরে, ঈদের পরে নানামুখী চাপ সরকারের উপর চলে আসবে। সেটা বৈষম্য বিরোধীদের কাছ থেকে আসবে, বিরোধী দলের কাছ থেকে আসবে, বিএনপির কাছ থেকে আসবে, আওয়ামী লীগের কাছ থেকে আসবে, বাইরের যে প্লেয়ার আছে আইএসআই বা বা যারা আছে তারা প্লে করবে। সো যে যেখানে যেভাবে পারে দাবি দাওয়া আদায় করার চেষ্টা করবে। এখন সরকার যদি তাদের কর্মপন্থায়, সরকার যদি তাদের এজেন্ডায়, সরকার যদি তাদের প্রায়োরিটি লিস্টে ডেডিকেটেড, কমিটেড না থাকে, আলটিমেটলি বাংলাদেশ নানাভাবে সাফার করবে। কেন এই যে হাসিনা হঠাৎ করে চলে গেল, বাংলাদেশ কিন্তু একটা বিপদে পড়ে গেছে, লিডারশিপ তৈরি হয়নি। এখন কোনোভাবে যদি ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আন্দোলনের নামে কোনোভাবে যদি বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশ কিন্তু আবার নতুন করে সাফার করবে। সো লিডারশিপ তৈরি করতে হবে। লিডারশিপ কখন তৈরি হবে? যখন বাংলাদেশের স্থিতিশীলতা থাকবে, এর মধ্যে যখন নেতৃত্ব গুণ প্রকাশ পাবে, লোকজন যখন নেতা হওয়ার চেষ্টা করবে। এই জন্য আমরা একটা কথা বলেছিলাম, বাংলাদেশের কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের কথা বলেছিলাম। আমি জানি না আমাদের যে এই সংবিধান সংস্কার কমিটিগুলো আছে তারা এটা নিয়ে হয়তো কাজ করা উচিত, কিন্তু এটা হলে যেটা হবে, নেতা তৈরি হবে। আমরা দেখেছি গত 17 বছর হাসিনার শাসনে বাংলাদেশ ছিল, নেতৃত্ব গুণ কারো মধ্যে তৈরি হয়নি। নেতৃত্ব গুণ তৈরি করতে হলে কী লাগবে? ছোট জায়গায় তাকে নেতৃত্ব তার দেখাতে হবে যে সে নেতা হতে পারে, তার যোগ্যতা আছে, সে সব কিছু বুঝতে পারে, সে সমাজনীতি বুঝতে পারে, সে ইকোনমিক্স বুঝতে পারে, সে পলিটিক্স বুঝতে পারে, সে ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ সেটা বুঝতে পারে, সে বাণিজ্য বুঝতে পারে। নাহলে কী হবে? নাহলে আমাদের এখন যেভাবে চলছে সেভাবেই চলছে গাড়ি যাত্রা বাড়ি, দেশের উন্নতি বলে কোনো কিছু হবে না। আপনার মতামত জানাবেন। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশ নিয়ে আমেরিকা দ্বিভাবক্ত হয়নি, আমেরিকার পলিসি আমেরিকার মতো করেই আছে। এটা হচ্ছে এখন তাদের স্বার্থ, তারা অস্ত্রটা বিক্রি করতে পারলে, অথবা আমাদের সিনেটর যে জন্য এসেছিলেন তিনি যদি অস্ত্র লবির লোক, সো তাদের স্বার্থ যদি উদ্ধার হয়ে যায়, অথবা যে চুক্তিগুলো আছে সেগুলো যদি স্বাক্ষর হয়ে যায়, আলটিমেটলি বাংলাদেশের দিকে
আমেরিকার চোখ ফেরাতে আমেরিকার সময় লাগবে না। কারণ আমরা কি দেখেছি, হাসিনা যে ইলেকশনটা করে ফেলেছে, সেখানে আমেরিকা কিছু বলেছিল? কিছু বলেনি তো। আমেরিকা এর আগে কত তৎপরতা আমরা দেখেছিলাম, কিন্তু ডেমোক্রেটদের আমলেই হাসিনা একটা ইলেকশন করে ফেললো, আমেরিকা কিচ্ছু বললো না, আমেরিকা চুপ হয়ে গেল। আপনাদের মনে আছে 2024-এর কথা বলছি। সো তাহলে যেটা বলছি সবই হচ্ছে হোয়াট ইউ আর গিভিং, হোয়াট আর দ্য সিচ ফর ইউ দেয়ার, আপনার জন্য কী আছে, আপনি কী পাচ্ছেন। সো ইউনুস সেটাই বলেছিল, ট্রাম্প হচ্ছে ডিল মেকার, আমরা তাকে ডিল দিয়েছি। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি তেল ঘোষ দিয়েছে, এখন হয়তো অস্ত্র ঘোষ দিয়েছে, লাইসেন্স ঘোষ দিয়েছে। সো এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, বাংলাদেশকে বিক্রি করা। সব সরকারই করেছে, আমাদের ইউনুস সরকারও করবে। সো আমরা হাসিনাকে দোষ দিতাম, এখন ইউনুস সরকারকে আমরা দোষ দিতে পারি, সামনে যে সরকার আসবে তাদেরকেও দোষ দিতে পারি। শুধু দোষ দিয়ে আমাদের খালাস হতে হবে, উইন উইন কোনো কিছু আমরা করব না। মন্তব্য জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।